ওকে, তাহলে শুরু করা যায়। আজকে আমরা কণিক শুরু করব। কণিক, 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 কণিক। হ্যাঁ, তো মোটামুটি আজকে শুধু এমনিতে গল্প স্বল্প হবে কণিকের চ্যাপ্টারের। আচ্ছা, কণিক মোটেও আহ, কঠিন অধ্যায় না, আবার খুব একটা সুবিধাজনক চ্যাপ্টারও না, যে ধরেন একেবারে করলেন আর পারলেন এরকম না। ঠিক আছে, একটু আছে, ঝামেলা একটু আছে। তবে কণিক পারার শর্ত হলো, মানে কণিক ভালোভাবে পারার শর্ত হলো করব কম, প্র্যাকটিস করব বেশি। না, আপনি অনেক অঙ্ক করে লাভ নেই, আপনি 50টা অঙ্ক করে লাভ নাই। আপনি একটা অঙ্ক করেন, 50 বার করেন, তাহলে লাভ আছে। তো অঙ্ক বেশি করবেন না। আমি প্রথমে যেগুলো যেগুলো আপনাদেরকে যেভাবে করাবো এগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করবেন অনেকবার। এরপরে আপনি এর সাথে আর কিছু অঙ্ক নেবেন। গণিত থেকে কখনোই কঠিন অঙ্ক আসে না। আপনি বিগত বছরের প্রশ্নগুলো বের করে দেখতে পারেন। ইভেন শুধুমাত্র ডুয়েট না, বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, এরকম জায়গার প্রশ্নগুলো বের করে দেখতে পারেন। গণিত থেকে একেবারে সিম্পল সিম্পল প্রশ্ন হয়, একেবারে সিম্পল প্রশ্ন হয়। তো আপনাদের হচ্ছে যে অনেক বেশি কিছু করতে হবে না। আমি যেভাবে যেভাবে যতটুকু দেখাবো এগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, একেবারে সোজা। যে স্থানাঙ্ক মোটামুটি ভালো বোঝে, সরল রেখা সম্পর্কে আইডিয়া আছে, সে খুব সহজেই কণিক বুঝে ফেলবে। ঠিক আছে, কণিকের ভিতরে আলোচনার বিষয় হলো যে পরাবৃত্ত, উপবৃত্ত ও অধিবৃত্ত, এগুলো আমরা আলোচনা করব। তো কণিকের ভিতরে আবার শুধু উপপরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত আছে তো এরকম না। এর আগে যেগুলো আমরা পড়ছি, যেমন ধরেন সরল রেখা, সরি হ্যাঁ, সরল রেখা পড়ছি, বৃত্ত পড়ছি, এগুলো সবই কণিকের ভিতরে আছে। আর কণিকের ভিতরে আর বেসিক জিনিস তো দুইটা, একটা হলো আপনার স্থানাঙ্ক আর একটা হলো সঞ্চার পথ। ওইটা তো লাগবেই যে কোনো চ্যাপ্টার পড়ার জন্য। তো সরল রেখা যদি বলেন, সেই সরল রেখাও কণিকের ভিতরে আছে। আবার যদি বলেন বৃত্ত, বৃত্তও আছে কণিকের ভিতরে, কোনো সমস্যা নেই, সব কিছুই আছে। তো আমরা সেগুলোর সাথে একটু পরিচিত হব। আগে একটু পরিচিত করে দেবো আপনাদেরকে যে জিনিসগুলো কোনটা কেমন। জান্নাত, আপনি, হ্যাঁ, মিউট, ওকে। তো এই যে এইটা জিনিসটা আপনারা নিশ্চয়ই দেখছেন, কোন আই, জান্নাত একটু মিউট করেন ছোট বোন, জান্নাত। হ্যাঁ, আমি রেকর্ডিং করতেছি, ভয় নাই, এই তো, এই যে, এই যে, হ্যাঁ, শুরু করব। ওকে। তো আপনারা যারা আইসক্রিম খাওয়ার যাদের নেশা আছে, কোন আইসক্রিম খাইছেন, তারপরে আগের দিনে তেল বিক্রি করতো কিছু লোক, ওই যে বোতলের মুখ হাতে দিয়ে এভাবে তেল ঢালতো, দেখবেন যে এরকম এরকম একটা জিনিস। এগুলোই সাধারণত কোনক বলে এগুলোকে, কোনক। আপনারা তো যখন 9-10-এ বা 9-10-এ অথবা পলিটেকনিক্যালেও তো ছিল, পলিটেকনিকেও ছিল, হ্যাঁ, কি পরাবৃত্ত, কি জানো, পরিমিতি, পরিমিতি, হ্যাঁ, পরিমিতির ভিতরে আপনারা এগুলো পড়ছেন। তো এই যে যে জিনিসটা আমি আসলে অঙ্কন করছি, এটার কি ভিজুয়ালটা কি আপনাদের চোখের সামনে আছে? মানে এই জিনিসটাকে আপনারা দেখছেন কেউ? আর কিছু না দেখেন, কোন আইসক্রিম তো দেখছেন সবাই, কি বলেন? ওকে, এই সারফেসটাকে আমরা বলতেছি কোনক বলতেছি। তো এর ভিতরে আসলে সবকিছু আছে। কি কি আছে দেখেন, খেয়াল করেন। এই যে দেখেন, এই যে এই যে দুইটা সরল রেখা অঙ্কন করছি না, এই যে দুইটা রেখা অঙ্কন করছি, এই দুইটা তো সরল রেখা। এই দুইটা রেখাকে বলে পেয়ার অফ স্ট্রেট লাইন। আগে, অনেক আগে যখন জ্যামিতি বই ছিল, তখন এই যে এইটা এই নামে একটা অধ্যায় ছিল, পেয়ার অফ স্ট্রেট লাইন। ঠিক আছে, তো এই দুইটা হলো সরল রেখা, পেয়ার অফ স্ট্রেট লাইন। তার মানে আমরা কিন্তু কোনকের ভিতরে একটা জিনিস কিন্তু খুঁজে পাইলাম, বুঝছেন? কথা বলতে হবে, বুঝছেন আমি কি বললাম? ওকে, এবার কোন আইসক্রিমের ঠিক নিচের দিকে তাকান। একটা কোন আইসক্রিম আপনি এভাবে ধরে যদি এভাবে নিচের দিকে থেকে দেখেন, অথবা আইসক্রিমটাকে যদি এরকম করেন করে যদি সামনে থেকে একেবারে সোজাসুজি দেখেন, তাহলে কোন আইসক্রিমের যে তলার যে সারফেসটা, এটা কি একবারে বৃত্তাকার না? ওখানে একটা বৃত্ত আছে না? হ্যাঁ, সেটা আমরা 3D অঙ্কন করতে পারিনি, এই যে এটাই হলো আমাদের সেটা। এটাকে আমরা কি বলতেছি? বৃত্ত। ক্লিয়ার? এরপরে দেখেন, আমি যদি ওই কোন আইসক্রিমটাকে অবশ্য ওইরকম করা একটু মুশকিল। আপনি ইয়ে করেন, ওই যে আমরা যে মুড়ি খাই,
মুড়িতে যে এতে মুড়ি দেয় ওটাও তো একই রকম, কি বলেন? একই রকম না? ওই যেটাতে মুড়ি দেয়। তো ওই যে যেটাতে মুড়ি দেওয়ার জন্য যেটা বানাই ওটা যদি আমি দুই দিক থেকে ধরে ভাই এরকম করে একটু চাপ দিই তাহলে বলেন তো ওটা দেখতে কেমন হয়ে যাবে? একটু চ্যাপ্টা প্রকৃতির হয়ে যাবে না? একটু চ্যাপ্টা প্রকৃতির হয়ে যাবে, মানে ওইটার এই মাথাটা এইরকম একটু চ্যাপ্টা প্রকৃতির হয়ে যাবে যদি। এটা তো ছিল একবারে বৃত্ত, একেবারে গোল ছিল, পরে যখন চাপ দিছি তখন দেখতে কিন্তু এরকম হবে। তো এরকম হবে না? ইমাজিন করতে পারতেছেন? হ্যাঁ, এইটাকে বলতেছি আমরা অধিবৃত্ত। এইটাকে বলতেছি আমরা উপবৃত্ত, সরি, এটাকে বলতেছি আমরা উপবৃত্ত। এই যে এটাকে, তো এখানে কিন্তু সেটাও আছে। আমি যদি এই জিনিসটাকে একটু চাপ দিই, একটু যদি চাপ দিই তাহলে ওর তলে যেটা একবারে সার্কেল ছিল ওটা ওরকম থাকবে না, ওটা এরকম কিছুটা চ্যাপ্টা হয়ে যাবে, মানে এইরকম দেখতে হয়ে যাবে। ওই সারফেসটাকে আমরা বলতেছি উপবৃত্ত। এরপরে ভালো করে খেয়াল করেন, ওই কোন আইসক্রিম যেটা ছিল ওইটাকে যদি আমি এভাবে কোনো ধারালো কিছু দিয়ে জাস্ট, ওটা তো এরকম ধারালো কিছু দিয়ে যদি আমি এভাবে একটা দা দিয়ে অথবা চাকু দিয়ে বা ছুরি দিয়ে যদি এরকম ভাবে আমি কেটে দিই, ধারালো কিছু দেখবে খাড়া করে কেটে দিই, মানে এই যে এখান থেকে যদি এরকম করে কেটে দিই, সরি খাড়া করে একবারে এরকম যদি কেটে দিই এরকম করে, তাহলে বলেন তো ওটার থেকে এইরকম একটা কিছু কিন্তু পড়ে যাবে, এরকম একটা অংশ কি কেটে পড়ে যাবে না? হ্যাঁ, তো যে অংশটা কেটে পড়ে যাবে ওটা একটু ইমাজিন করেন যে ওখানে কেটে সোজাসুজি কেটে দিলে ওখানে কেমন হবে জিনিসটা। এইরকম একটা সারফেস তৈরি হবে, সেটাকে আমরা বলতেছি পরাবৃত্ত। আর এটা যদি আমি খাড়া খাড়া এইভাবে চাপ না দিয়ে, মানে ওটা যদি এভাবে খাড়া খাড়া না কাটি, না কেটে যদি একটু অ্যাঙ্গেল করে দিই, মানে এভাবে যদি একটু কেটে দিই এভাবে, মানে একটু মনে করেন যে এভাবে খাড়া না দিয়ে আমি একটু এভাবে মনে করেন কেটে দিলাম, তাহলে এরকম একটা জিনিসকে যদি একটু স্যাক করে, মানে একটু একটু পাশ করে একটু একটু বাঁকা করে যদি এভাবে কাটা হয়, তাহলে বলেন তো সেটা দেখতে কিছুটা এরকম হবে না? মানে আগেরটা কিন্তু খাড়া ছিল, আর এবার কিন্তু আর খাড়া হবে না, এবার একটু কি হয়ে যাবে, এটা একটু একটু স্প্রেড হবে, একটু বিস্তৃত হয়ে যাবে। বুঝতে পারতেছেন? এই জিনিসটাকে এই জিনিসটাকে আমরা বলতেছি অধিবৃত্ত। আচ্ছা, যতটুকু বুঝছেন এগুলো কোনো কাজে লাগবে না আপনার, এগুলো জাস্ট চেনার জন্য, কাজে কাজ পরে আছে। তাহলে এইরকম জিনিসটাকে আমরা বলতেছি উপবৃত্ত। এখানে আছে দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন, নিচে আছে একেবারে সার্কেল মানে বৃত্ত। ওটারে থেকে যদি আমরা একটা এই অংশ যদি খাড়াভাবে যদি একটা অংশ কেটে নিই তাহলে আমরা পাই পরাবৃত্ত, আর যদি একটু বাঁকা করে যদি কেটে নিই তাহলে যেটা পাবো সেটাকে বলতেছি আমরা অধিবৃত্ত। ক্লিয়ার? ওকে। তো পরাবৃত্তের এই বিষয়গুলো পড়ার জন্য আপনাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। কেমন চিন্তা ভাবনা দেখেন, একটু ইমাজিন করেন যে এটা ধরেন একটা কিছু, এখানে কিন্তু কোনোটা অক্ষ না। এই যে যেটা অঙ্কন করছি আমি এটা কোনো অক্ষ না। আহ, এটা হলো একটা কিছু, সরি চিত্র আঁকতে পারতেছে না। তাও পারতেছি না, ওয়েট, চিত্রটা ঠিকঠাক ভাবে। ওকে। তো এইটা একটা কমন ফিগার, এটা একটু মনে রাখবেন, এটার সাথে আমি পরিচয় করে দিই আপনাদেরকে, এটা কোথায় কি কি হয়েছে এটা আমি পরে বলতেছি। এই যে এটা যেটা, এটাকে বলবো শুধু অক্ষ, এটাকে বলবো অক্ষ। কিসের অক্ষ? এটা কিন্তু এক্স অক্ষ না, অয় অক্ষ না। না, না, এটা কোনো, আমি এখন পর্যন্ত আমি এই চিত্রে আমি যেখানে কাজ করতেছি এখানে কোনো আমি এক্স অঙ্ক অঙ্কন করিনি, ওয়াই অক্ষ আমি কোনো অঙ্কন করিনি, এখানে কোনো এক্স অক্ষ ওয়াই অক্ষ নাই। এটা কিসের অক্ষ? এইটার উপরে যদি পরাবৃত্ত দাঁড়িয়ে থাকে তাহলে এটা হবে পরাবৃত্তের অক্ষ, যদি উপবৃত্ত দাঁড়িয়ে থাকে তাহলে হবে উপবৃত্তের অক্ষ, আর যদি অধিবৃত্তের উপর দাঁড়িয়ে থাকে তাহলে হবে অধিবৃত্তের অক্ষ। বুঝতে পারছি? ওকে। তো এটা হলো অক্ষ। কিসের অক্ষ এটা পরের বিষয়, এটা আমি এখানে যেটা অঙ্কন করব সেটার অক্ষ হবে। এই যে এটার নাম হলো দ্বিকাক্ষ বা নিয়ামক। দ্বিকাক্ষ, এই নামগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। দ্বিকাক্ষ বা নিয়ামক, দ্বিকাক্ষ বা নিয়ামক। এই যে এই জায়গাটাকে বলতেছি শীর্ষ, এই জায়গাটাকে বলতেছি শীর্ষ। কিসের শীর্ষ?
যখন যেটা হবে, উপবৃত্ত হলো উপবৃত্তের শীর্ষ, পরাবৃত্ত হলো পরাবৃত্তের শীর্ষ, যখন যেটা হবে। এরই ভিতরে আছে উপকেন্দ্র। উপকেন্দ্র এটা হলো দ্বিকাক্ষ বা নিয়ামক, এটা হলো উপকেন্দ্র। এর আরেকটা নাম আছে, এখন মনে পড়তেছে না, একটু পরে মনে পড়লে বলবো। উপকেন্দ্র, উপকেন্দ্রকে কি বলে, যাক মনে পড়তেছে না, মনে পড়লে বলবো। তো এই কটা নাম একটু আপনারা মুখস্থ করে ফেলেন, আপাতত এই কটা নাম একটু মুখস্থ করে ফেলেন, যে এই জায়গাটার নাম কি উপকেন্দ্র, এটা হলো শীর্ষ, এটা হলো অক্ষ, এটা হলো দ্বিকাক্ষ বা নিয়ামক। ঠিক আছে, এগুলো মুখস্থ করবেন আপনারা। এবার দেখেন, উম, ওকে, এই চিত্রটা দেখেন। এই চিত্রটা, এই যে আমি যতটুকু ডট ডট দিছি এইটুকু মনে করেন নাই, এই ডট ডট টুকু নাই, ডট ডট টুকু নাই। ওকে, এখন দেখেন এইটা যেটা আপনারা দেখতে পারতেছেন, এটা যদিও আমি চিত্র ভালোভাবে আঁকাইতে পারতেছি না, এগুলো আরো সুন্দর করে আঁকানো যায়। এই যে যেটা দেখতেছেন এই জিনিসটা হলো পরাবৃত্ত। এই জিনিসটা হলো পরাবৃত্ত। এখন পরাবৃত্ত দেখেন, আমি কিন্তু অনেক ধীরে ধীরে যাব কণিকে, আপনাকে কিন্তু প্রত্যেকটা টার্ম বুঝতে হবে। আপনি যদি বোঝেন তাহলে আপনার কণিক খুব ভালো লাগবে, যদি না বোঝেন তাহলে কিন্তু কণিক ভালো লাগবে না। এখন কণিকের একটা সংজ্ঞা শোনেন, কণিকের সংজ্ঞাটা কি। কণিকের সংজ্ঞা, চলমান কোনো বিন্দু থেকে অক্ষের উপরে কোনো একটা বিন্দুর দূরত্ব এবং বিপরীত ক্রমে অথবা অধিবৃত্ত আহ, দ্বিকাক্ষ বা নিয়ামকের দূরত্বর অনুপাত একটা কনস্ট্যান্ট মান হবে। আমি বলি, চলমান বিন্দু, দেখেন এই যে এটা যে একটা বৃত্ত, আমরা যখন বৃত্ত পড়ি তখন বৃত্ত কিন্তু এমনি এমনি কি বৃত্ত হয়েছিল না, বৃত্ত হওয়ার শর্ত কি, সঞ্চারপথের সেই শর্তটা কোনো একটা শর্ত সাপেক্ষে চলমান বিন্দুর সমন্বয়ে কি হয়, বৃত্ত গঠিত হয়, এরকম হয়েছিল। তো এখানে যে চিত্রটা দেখতে পারতেছি আমি, ধরেন এটা যে একটা চিত্র, এই যে এটা যে একটা চিত্র বা এটা যে একটা কার্ভের মতো হয়েছে, এটা কি এমনি হয়েছে না, সঞ্চারপথের কোনো একটা শর্তের মাধ্যমে হয়েছে। এখানে কোনো একটা শর্ত সাপেক্ষে অনেকগুলো চলমান বিন্দু ছিল, তারপরে যোগ করে আমরা এটা পাইছি। সুতরাং চলমান বিন্দুটা কার উপরে হবে, চলমান বিন্দুটা এটার উপরে হবে চলমান বিন্দু। তো ধরলাম আমি চলমান বিন্দু, ধরেন এটা। এখন কি বলছে, চলমান বিন্দু থেকে অক্ষের উপর কোনো একটা বিন্দুর দূরত্ব, চলমান বিন্দু থেকে অক্ষের উপর কোনো একটা বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে ওই দ্বিকাক্ষের দূরত্বের অনুপাত একটা কনস্ট্যান্ট মান হবে। এটাই কণিকের সংজ্ঞা। তো আমি আরো বুঝাই তাহলে বুঝবেন। আহ, যেমন ধরেন এটা যদি হয় পি, এটা যদি হয় এম, আর এটা যদি হয় এস, তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি যে এস পি ডিভাইডেড বাই পি এম ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট মান। দেখেন, এখানে আমি যেটা লিখছি সেটা আসলে আমি মুখে বললাম কণিকের সংজ্ঞা হিসাবে। চলমান কোনো বিন্দু থেকে অক্ষের দূরত্ব এবং চলমান বিন্দু থেকে দ্বিকাক্ষের দূরত্বের অনুপাত, অনুপাত মানে কি ভাগ, এই অনুপাতের মানটা হবে কেমন, কনস্ট্যান্ট মান হবে, এটাই কণিক। আপনারা কি এই পর্যন্ত বুঝছেন? ওকে, যদি বুঝে থাকেন তাহলে এস পি বাই পি এম, ওই কনস্ট্যান্ট মানটাকে আমি ই বলতে পারি। কনস্ট্যান্ট মানটাকে আমি ডিনোট করব ই দ্বারা। ইর অর্থ হলো ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি হলো তীব্রতা। তীব্রতা, এখন কিসের তীব্রতা, এটা হলো চাপের তীব্রতা। আপনারা ফিজিক্স যারা পড়ছেন, ফিজিক্সে একটা অধ্যায় ছিল ইলাস্টিসিটি। ফিজিক্সে একটা অধ্যায় ছিল ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটে, বস্তুর উপর থেকে বল অপসারণ করলে বস্তু আবার পূর্বের অবস্থায় ফেরত আসে। পড়ছিলেন এই কথাটা? তো এই ওকে, এই পুরো থিওরিটা এখানে কাজে লাগবে। এখানে বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন হবে, বস্তুর উপর থেকে যদি বল অপসারণ করি তাহলে বস্তু আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে। তো এখানে আসলে সেই যে চাপ, এই যে বস্তুর উপর যে বল প্রয়োগ করব, এই বল প্রয়োগ যতটুকু করব, এই বল প্রয়োগ করার পরিমাণটুকু হলো এই ইটি হলো মানে ইন্টেন্সিটি, মানে হলো ওই বলের তীব্রতা।
বুঝতে পারছি সবাই? ওকে, পি এম। তাহলে এইরকম একটা ইকুয়েশন বের করে আমি রেখে দিতে পারি যে এখান থেকে আমি একটা কি জিনিস পাইলাম, এস পি ইকুয়াল টু ইপিএম, যেখানে ইটাকে বলে ইন্টেন্সিটি অথবা উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা, উৎ, এগুলো এগুলো নাম মুখস্থ করতে করতে দাঁত ভেঙে যাবে। উৎকেন্দ্রিকতা। তো এই যে এটা যেটা দেখতেছেন আপনারা, এই যে এসপি ইকুয়াল টু ইপিএম, এটাই হলো কণিকের মেইন জিনিস। কণিকের মেইন জিনিস, এই যে এখান থেকে ইকুয়েশন বেরোবে, এটাই হলো কণিকের মেইন একবার ইকুয়েশন। তো এটা তো বুঝছেন তাই না, এসপি ইকুয়াল টু ইপিএম এটা কোথা থেকে আসলো? ওকে, এখন আমি এখানে একটু গল্প করি, আপনারা আমার গল্প শোনেন আর ইমাজিন করার ট্রাই করেন। এই যে দ্বিকাক্ষটা যে দেখতেছেন, এই যে দ্বিকাক্ষ, সাপোজ ধরেন এই দ্বিকাক্ষটা হলো একটা দেয়াল, একটা দেয়াল। আর এই যে এটা একটা বৃত্ত, এটা একটা পরাবৃত্ত, মানে এটা দেখতে এরকম, কিন্তু এখানে হয়েছে কি, এগুলো বায়ু শূন্য জায়গা, বায়ু শূন্য জায়গা। এই যে গোলাকার যে বৃত্তাকার যে জিনিসটা আপনারা দেখতেছেন, এটাকে মনে করেন অনেক পাতলা আবরণের একটা বল বা বেলুন। অনেক পাতলা আবরণের একটা বল বা বেলুন। এই দেয়াল থেকে চাপ দেওয়ার কারণে এই বেলুনটা ফেটে গেছে। এই দেয়াল দিয়ে ওটার উপর চাপ প্রয়োগ করার কারণে ও ফেটে গেছে। ফেটে যাওয়ার পরে ওর ওর আকার বা আকৃতিটা হয়েছে দেখতে এরকম। বুঝতে পারছেন? এখন আপনি আমাকে বলেন, যদি আমি এই দেয়ালটা পিছনের দিকে সরাই, মানে এই দেয়ালটা যদি আমি এইদিকে পিছনের দিকে সরাই, তাহলে এই বেলুন বা বলের উপর চাপ কমবে না বাড়বে? কমবে, তাই না? কি বলেন? শুনতেছেন কথা? তা রিপিট করব, কিন্তু আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন? তো শুনতে পারলে আমি কিছু জিজ্ঞেস করলে সবাই চুপ হয়ে যান যে, মানে অনেকক্ষণ হয়ে টাইম ইয়ে হয়ে যায়, তারপরেও কোনো ইয়ে পাই না। কিছুই না, এই দেয়াল দ্বারা এই যে এই বলের উপরে একটা চাপ প্রয়োগ করা হয়েছে। চাপ প্রয়োগ করার কারণে আপনি কোনো একটা দেওয়ালে যদি একটা কিছু রাখেন, বায়ু শূন্য অবস্থা যদি থাকে, সাপোজ ধরেন মুখা বন্ধ করে মগ রেখে এর ভিতরে কিছু একটা রাখছেন, তো এখন তারপরে যদি আপনি এরকম করে চাপ দেন, তো ওই ভিতরে যেটা রাখবেন ওই বস্তুর উপর কি চাপ, ওই চাপটা কি তার উপরে পড়বে না? কারণ বাতাস তো বের হয়ে যাবে না, ওই বাতাসের চাপটাই তো ওটার উপরে পড়বে। তো এরকম বায়ু শূন্য জায়গায় এরকম দেয়াল দ্বারা এটা একটা বেলুনের উপরে চাপ প্রয়োগ করার কারণে এই বেলুনটা ফেটে গেছে। চাপ প্রয়োগ করলে তো ফেটেই যাবে নাকি, মনে করেন ফেটে গেছে। তো এখন আপনি এই দেয়ালটা যদি ধীরে ধীরে এই পিছনের দিকে সরান, তাহলে ওই বেলুনের উপর চাপ কি বাড়বে না কমবে? একজন বলছে, আর বাকিগুলো? হ্যাঁ, এটা তো সিম্পল বিষয় ভাই, এটা চাপ কমবে। তো আপনি একটু আগে কি বললেন, বস্তুর উপর যদি চাপের পরিমাণ কমে তাহলে বস্তু আবার কি হয় বলেন দেখি? পূর্বের অবস্থায় ফিরে আসে। তার মানে এটাকে আপনি পিছায় নেবেন ও আস্তে 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 গোল হওয়ার ট্রাই করবে, কারণ ওটা তো একবারে গোলাকার বেলুন। এটাকে আরো পিছায় নেবেন, ও আরো গোল হবে, ও আরো গোল হবে। তাহলে আমাকে একটু বলেন, যখন একবারে এইরকম দেখতে একেবারে যখন বৃত্তের মতো হবে, একেবারে বৃত্তের মতো একেবারে আগের গোলাকার, তখন এর উপরে কি কোনো চাপ পড়বে কি পড়বে না? চাপ পড়বে? আশরাফুল ভাই কি বললেন, চাপ পড়বে কি পড়বে না? গুড, চাপ পড়বে না, কারণ ওটার উপর চাপ থাকলে তো সে আর ওই গোলাকার থাকবে না, সে চাপ দিলে একটু হলেও কি হয়ে যাবে। আমি বলছি পাতলা আবরণের একটা বেলুন। দেখেন এগুলো কিন্তু গল্প, এগুলো কিন্তু অরিজিনাল সব কথাবার্তা অরিজিনাল না। কিছু মনে করেন যে 80% সত্য কথা, 20% মিশা কথা, কিন্তু আপনাকে এভাবে আগাইতে হবে ভালোভাবে বোঝার জন্য, কিছু করার নাই। বুঝছেন? তো এখন আমাকে একটু বলেন যে এই দেয়ালটা পিছনের দিকে কতটুকু সরালে, এই দেয়ালটা পিছনের দিকে কতটুকু সরালে এই বলের উপরে কোনোই চাপ পড়বে না, কতটুকু সরালে এটা বলেন দেখি, কেউ বলতে পারবেন? পি এস এর সমান না, পি এস এর সমান হইলে ওটা একবার ফেটে যাবে, কারণ পি এস খুব বেশি দূরে নাই। না,
এটা আপনি ওখানে যেহেতু ওটার উপর চাপ আছে, আপনি যত দূরেই পিছনে সরান না কেন ওর উপর কোনো না কোনো চাপ পড়বেই। ওর উপরে যদি আপনি বিন্দু পরিমাণে চাপ যদি না ফেলতে চান, তাহলে ওই রেখাটাকে, ওই দেয়ালটাকে একেবারে ইনফিনিটি দূরত্বে একবারে পিছনের দিকে সরাইতে হবে। বুঝতে পারছি কি দূরত্বে? অসীম দূরত্বে সরাইতে হবে। তো এই দেয়ালটাকে যদি আমি অসীম দূরত্বে নিয়ে যাই, তাহলে আমাকে একটু বলবেন যে পি এম ইকুয়াল টু কত হবে? পি এম ইকুয়াল টু ইনফিনিটি হবে, ঠিক আছে? একটু ওয়েট করেন। সমস্যা। হ্যাঁ, পি এম ইকুয়াল টু তখন ইনফিনিটি হয়ে যাবে। তাহলে আমরা কন্ডিশন জানি কি দেখেন, কন্ডিশন জানি এস পি, কন্ডিশন জানি আমরা এসপি ডিভাইডেড বাই পি এম ইকুয়াল টু ই। এখন আপনারা যখন ওটা ইনফিনিটি দূরত্বে সরাবেন, তাহলে এসপি ডিভাইডেড এই পি এমটা কি হবে? ইনফিনিটি ইকুয়াল টু কত? ই। এরপর একটু ক্যালকুলেশন করে আসেন। এসপি ইনটু ইনফিনিটি মানে কি? কিছু বাই জিরো অথবা ওয়ান বাই জিরো, সেটা যদি গুণ করে উল্টায় দিই তাহলে জিরো বাই ওয়ান ইকুয়াল টু ই। এরপরে যদি ক্যালকুলেশন করি ই ইকুয়াল টু জিরো, বেরোয় কিনা বলেন? ক্যালকুলেশন সবাই বুঝছেন? বলেন তো ইটা কি ছিল? ইর পরিচয়টা কি ছিল? বাংলা বলেন, এমনি সহজ ভাবে বসেন। যে ইর পরিচয় দেন, যেটা সহজ কথা। উৎকেন্দ্রিত তো বোঝেন না, তো উৎকেন্দ্রিত বোঝেন? সহজ যে কথা যেটার সাথে পরিচয় করে দিচ্ছি সেটা কি? ই আসলে কি ছিল? চাপের পরিমাণ। ইটা ছিল চাপের পরিমাণ। তো এই যে দেখেন, এখন চাপের পরিমাণ কত হয়েছে আপনার? শূন্য। চাপের পরিমাণ শূন্য। তখন এই অবজেক্টটা দেখতে কেমন হয়েছে বলেন তো? এটা দেখতে কেমন হয়েছে? বৃত্তের মতো। তাহলে এই যে ক্যালকুলেশন বা এতটুকু যতটুকু বুঝলেন, এখান থেকে আপনাকে মনে রাখতে হবে, যখন যখন পি এম ইকুয়াল টু ইনফিনিটি, তখন ই ইকুয়াল টু শূন্য, তখন যেটা হয়েছিল তার নাম বৃত্ত। সেটা দেখতে এরকম। মানে আপনাকে এতক্ষণ ধরে আমি যত গান গাইলাম, যত পেশাল পাইলাম, তার মরাল অফ দ্য স্টোরি হলো এই যে এই লাইনটা, এইটুকু আপনাকে মনে রাখতে হবে। আর এইটুকু মনে রাখা মুখস্থ না, আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু বুঝাইছি আপনাকে যে এরকম জায়গায় কেন আসলো বা কিভাবে হলো। এই পর্যন্ত কি ক্লিয়ার? ক্লিয়ার সবাই বুঝতে পারছেন? ওকে। এটা তাহলে ভাই আমাদের এক নাম্বার কেস গেল, এটা একটা কেস। আমরা আবার সেকেন্ড কেসে চলে যাচ্ছি। কেস নাম্বার ওয়ান এটা থাক। এগুলো কথাবার্তা এখন ভুলে যান, আপনি আবার এই জায়গায় চলে আসেন, এই জায়গায় আসেন। তো এখন মনে করেন আমি ইচ্ছা করে এই দেয়ালটাকে এই দিকে থেকে চাপ দিতে 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 এমন দূরত্বে নিয়ে আসছি যেন যেন এই পি এস এর দূরত্ব এবং পি এম এর দূরত্ব একেবারে সমান হয়ে যায়। মানে আমি ইচ্ছা করে ওই রকম জায়গায় নিয়ে আসছি যে পি এস এর যতটুকু দূরত্ব, পি এম এর দূরত্ব ততটুকু। তো এরকম যদি জায়গায় আমরা নিয়ে আসি, তাহলে এই জিনিসটা এরকম থাকবে না, এটা ফেটে যাবে। এটা ফেটে যায় কেমন হবে? এটা ফেটে যায় দেখতে এরকম হবে। বুঝতে পারছেন? দেখতে এরকম হবে। তো এখন আপনি আসলে কি করলেন? আপনি এসপি আর পিএম কে সমান বানাইলেন এবং সেটা দেখতে তখন কেমন হলো? এরকম। তাহলে আমরা যদি কেস টুর জন্য একটু ক্যালকুলেশন করি, দেখেন কেস টু, আমরা জানি এসপি বাই পিএম ইকুয়াল টু হলো ই। কিন্তু এখন আপনি কি করলেন? এখন এমন দূরত্বে দেয়ালটা নিয়ে যাচ্ছেন যেন এসপি ইকুয়াল টু পিএম হয়। তাহলে তো আমরা লিখতে পারি এসপি ডিভাইডেড বাই এসপি ইকুয়াল টু ই। অথবা আমরা বলতে পারি ই ইকুয়াল টু ওয়ান। কি বলেন? তাহলে তাহলে কেস টুর ঘটনাটা কি দাঁড়াইলো? যখন এসপি ইকুয়াল টু পিএম, তখন ই ইকুয়াল টু ওয়ান, তখন যেটা পাইতেছি আমরা সেটার নাম পরাবৃত্ত। পরাবৃত্ত। এবং সেটা দেখতে এরকম। মনে থাকবে ভাই? আছে, চলেন। হুম, এবার
আবার এই জায়গায় চলে আসেন, আবার এই জায়গায় চলে আসেন। মনে করেন এসপি আর পিএমটা সমান, মনে করেন এসপি আর পিএমটা সমান। আচ্ছা বলেন তো, আমি এই দেয়ালটা দিয়ে ওটা ফেটে যাওয়ার পরে যদি আরো চাপ দিই, আরো যদি চাপ দিই, তাহলে ও ফেটে এখন এরকম অবস্থায় আছে। আমি যদি ওকে আরো চাপ দিই তখন ও কি হয়ে যাবে, এরকম করে আরো ছেড়ে দিবে না? কি মনে হয়? আরো ছেড়ে দেবে। তো এখানে যদি আমি আরো চাপ দিই তাহলে আমাকে কি করতে হবে, এই দেয়ালটাকে ওর সামনের দিকে আরো আগাইতে হবে। এখন পর্যন্ত এই দুইটা কি ছিল, সমান। আমি যদি এটা দিয়ে ওকে যদি আরো চাপ দিই, আর একটু যদি চাপ দিই, তাহলে বলেন তো পিএসপির চাইতে পিএমটা কি ছোট হয়ে যাবে না? যদি আরো সামনের দিকে নিই, তাহলে এটার জন্য যদি আমরা একটা কেস লিখি, কেস 3, যে যখন এসপির চাইতে ছোট হয়ে যাবে কি পিএম, তখন কি জিনিসটা কেমন দাঁড়ায়, এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু ই। খেয়াল করেন, এসপিটা যদি ছোট হয়, এসপিটা যদি ছোট হয় আর পিএমটা যদি বড় হয়, আর এখানে যদি ভাগ দিই, তাহলে ভাগফল সারা জীবন ওয়ানের চাইতে ছোট হবে। কি বলেন? খেয়াল করেন, এসপি ছোট, পিএম বড়। একটা ছোট জিনিসকে যদি বড় জিনিস দ্বারা ভাগ দিই, তাহলে ভাগফলটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো এই কেসে আমরা কি লিখতে পারি, যে এসপি যখন বড় কার চাইতে, পিএম এর চাইতে, তখন ইর মান অবশ্যই ওয়ান এর চাইতে ছোট হবে। তখন আমরা যেটা পাবো সেটাকে বলবো আমরা উম, 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 অধিবৃত্ত, অধিবৃত্ত। এটাকে পাবো তখন আমরা অধিবৃত্ত। আর অধিবৃত্তটা দেখতে কেমন হবে, একটু ছড়ানো হবে, পরাবৃত্তর চাইতে একটু ছড়ানো, মানে আর একটু চাপ দিছি ও আর একটু একটু ছড়ায় গেছে। এ পর্যন্ত কি ক্লিয়ার? ওকে। এবার আবার একটা বিষয় ইমাজিন করেন, মনে করেন যে আমরা সমান সমান জায়গায় আছি, যে এসপি যত বড় পিএমও তত বড়, আমরা সমান সমান জায়গায় আছি। এখন আমি দেয়ালটা যদি একটু একটু করে পিছনের দিকে নিই, একটু পিছনের দিকে নিব, তাহলে এটা কেমন হবে বলেন? এটা আবার একটু আগের মতো হতে চাবে না? একটু আগের মতো, একটু আগের মতো। আবার একটু পিছনে নেব, তাহলে এটাকে আবার একটু আগের মতো, আবার একটু আগের মতো হয়ে যাবে। তাহলে সমান থাকার পরে, সমান থাকার পরে আমি এই দেয়ালটাকে যদি আরো একটু পিছনের দিকে নিয়ে চলে যাই, তাহলে ও ধীরে ধীরে আবার কেমন হইতে যাবে, একবার আগে যেরকম ছিল সেরকম হইতে যাবে না? আর সমান থাকার পরে, সমান থাকার পরে যদি আমি দেওয়ালটাকে পিছনের দিকে নিয়ে যাই, তাহলে ডেফিনেটলি পিএস এর চাইতে পিএমটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। কি বলেন? ওকে। তো এখনো যদি আমি কেস নাম্বার একটা 4 যদি আমি একটা কেস দেখি, যে এস পি ডিভাইডেড বাই পি এম ইকুয়াল টু ই। এই জায়গায় দেখেন, পি এমটা যদি বড় হয়ে যায়, আগের বার কি বলছিলাম, পি এমটা ছোট বলছিলাম না বড়? আগের বার এসপি বড় ছিল, এসপি বড়। ভাই এসপি বড় হইলে তো তাহলে ঘটনা চেঞ্জ হয়ে যাবে। এসপি যদি বড় হয় আর এম যদি পিএম যদি ছোট হয়, তাহলে তো ভাগ দিলে ওয়ানের চাইতে ছোট হয় না, ওয়ানের চাইতে সবসময় বড় রেজাল্ট পাওয়া যাবে। তাহলে আমরা ভুল করছি ওটা। এটা যদি দেই, তাহলে এসপি যদি বড় হয়, পিএম যদি ছোট হয়, এখানে কি আমরা ঠিক লিখছিলাম না? এখানে বিষয়টা হবে যদি পিএম যদি ছোট হয়, এসপি যদি বড় হয়, হ্যাঁ, এসপি যদি বড় হয়, তাহলে এই মানটা সবসময় ওয়ানের চাইতে কি পাবো, বড় পাবো। এই মানটা ওয়ানের চাইতে বড় পাবো, এবং তাকে বলবো আমরা অধিবৃত্ত, সে দেখতে এরকম হবে। আর এর এসপি যদি, পিএম যদি এবার বড় হয়ে যায়, পিএমটা যদি বড় হয়ে যায় কার চাইতে, এসপির চাইতে, তাহলে আমরা দেখি এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু ই। তাহলে যদি পিএমটা বড় হয়ে যায়, তাহলে ডেফিনেটলি ইর মানটা কেমন হবে, সবসময় ওয়ানের চাইতে ছোট হবে। আর ওয়ানের চাইতে যদি ছোট হয়, তাহলে কন্ডিশনটা আমরা কি পাবো, যখন পিএম বড় এসপির চাইতে, তখন ই এর মান ওয়ানের ছোট চাইতে ছোট। আর তখন যে জিনিসটা পাবো সেটাকে আমরা বলবো উপবৃত্ত। আর সেই জিনিসটা দেখতে যেরকম হবে সেটা হলো এইরকম। ওই যে একটু করে বল কমাইছেন, ও দেখতে আস্তে আস্তে আগের মতো হয়েছে, একটু করে বল কমাইছেন, ও আরো একটু বাঁকা মানে মিলিত হওয়ার চেষ্টা করছে। তার মানে ওটার উপরে চাপ আছে, একেবারে শেষ করিনি, আমি রাখছি কোন পর্যন্ত, ঠিক যেই জায়গাতে গিয়ে বলটা ফেটে যেত, ঠিক যে জায়গাটাতে গিয়ে বলটা ফেটে যেত, আমি ঠিক সেই অবস্থাতে রাখছি, এবং সেটা দেখতে হলো এরকম।
এ পর্যন্ত বুঝছেন কিনা? ওকে, ঠিক আছে। তাহলে আমরা কয়টা জিনিস পাইলাম? 4টা। এবার একটু দেখেন, আপনারা কি সবাই আমাকে দেখতে পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন? খেয়াল করেন, যখন এরকম একটা জিনিসকে আমি এপাশ থেকে যখন চাপ দিতেছি তখন এটা আরো ইয়ে হয়ে যাইতেছে, মানে এরকম একটা জিনিস, এরকম একটা জিনিস পিছন থেকে চাপ দিতেছি, এটা ছেড়ে দিচ্ছে, আরো পিছন থেকে চাপ দিচ্ছে, এটা ছেড়ে দিচ্ছে। তাহলে যদি আমি চাপ দিতে দিতে একবারে ওটার সাথে যদি ওটার একবারে উপরে যদি মিলিত হই, তাহলে যে জিনিসটা এরকম ছেড়ে দিচ্ছিল সেটা কি এরকম সোজা হয়ে যাবে না বলেন তো? যেটা একবারে যদি চাপ দিয়ে এর সাথে একবারে লাগাই দিই। কোনো ভয়েস নাই, কিছু তো বলবেন, হ্যাঁ না। আপনারা কি শোনার পরেও চুপ করে থাকেন, না শুনতে দেরি হয়, কোনটা? কি কিছু তো বলেন, কথা কি শোনা যায় আমার? তো কথা শোনা গেলে ভাই কিছু তো বলেন, আমি তো কয়েকটা প্রশ্ন করে বসে আছি, আপনাদের তো মানে কোনো রেসপন্স নাই। কথা বলতে হবে, মানে তাছাড়া তো রেকর্ডিং ক্লাস নিলেই ভালো, তাহলে কথা বলা লাগবে না, আমি আমার মতো করে বলে যাব, শুধুমাত্র আপনারা জাস্ট দেখবেন, দেখে শেষ। এই দেয়ালটাতে যখন চাপ দিতেছি, এই দেয়ালটাতে যখন চাপ দিতেছি, এটা যত চাপ দেবো তত এটা ছেড়ে দিবে। এটা চাপ দিতে 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 যখন এর পিঠের উপরে উঠবো একবারে, এর পিঠের উপরে যখন উঠবো একবারে, তখন এই জিনিসটা দেখতে একেবারে স্ট্রেট হয়ে যাবে। এটা কি বোঝা যাচ্ছে? যে একবারে যখন এর উপরে উঠবো তখন ওটা সোজা হয়ে যাবে। তাহলে যখন এই দেয়ালটাকে একবারে এরই পিঠের উপরে নিয়ে এসে আমি চাপ দিতেছি, তখন বলেন তো তখন পিএম এর দূরত্ব কত হবে? পিএম এর দূরত্ব কেমন হবে? ভেরি গুড, পিএম এর দূরত্ব একবারে জিরো হয়ে যাবে, কারণ আপনি তো একবারে ওটার উপরে উঠছেন, এভাবে একবারে উপরে এসে চাপ দিতেছেন, এদের মাঝখানে তো কোনো ফাঁক নাই। পিএম এর দূরত্ব তখন জিরো হয়ে যাবে। তাহলে চলেন দেখি পিএম এর দূরত্ব যদি জিরো হয়। কেস কেস 5, আমরা জানি এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু ই। এসপি ইকুয়াল টু পিএম মানে হলো জিরো, ইকুয়াল টু ই। এটা যদি ক্যালকুলেশন করি, ই ইকুয়াল টু হয় ইনফিনিটি। কি বলেন? এই যে দেখেন, চাপের পরিমাণটা যখন ইনফিনিটি হয়ে গেছে, চাপের পরিমাণটা যখন ইনফিনিটি হয়ে গেছে, তখন একেবারে সোজা হয়ে গেছে, ঠেলার নাম বাবাজি। তখন আমরা তাকে বলবো স্ট্রেট লাইন। তখন আমরা তাকে বলবো স্ট্রেট লাইন, মানে সরল রেখা। মানে কি হলো, পিএম যখন শূন্য হলো, পিএম যখন শূন্য হলো, তখন যেটা পাবো, তখন ই এর মান কত হলো? ইনফিনিটি। আর তখন যেটা পাবো সেটা হলো সরল রেখা, আর সেটা দেখতে এরকম। আমরা দেখেন 5টা জিনিস পাইলাম এখন পর্যন্ত, যা 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 পড়ছি এবং সামনেও কণিকের ভিতরে যা যা পড়বো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কণিকের ভিতর থেকে খুঁজে পাইছি। কি বলেন? ওকে, এখান থেকে ভাই আপনার অনেক কিছু পড়তে হবে না, খুব বেশি সময় আপনাকে দিতে হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই লাইনটা মনে রাখতে হবে, এই লাইনটা মনে রাখতে হবে, এই লাইনটা মনে রাখতে হবে, এই লাইনটা মনে রাখতে হবে। এই জিনিসগুলো আপনাকে, এই লাইনটা, এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। এই জিনিসগুলো, এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। যেটা মনে রাখতে, মনে রাখার জন্য একবারে সর্বোচ্চ 10-15 মিনিটই যথেষ্ট। আমি যত পেশাল পারলাম, এগুলো এত কিছু আপনার মাথায় রাখার দরকার নাই। মোটামুটি যতটুকু বলছি ততটুকু মনে রাখবেন। এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? ওকে। এতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনার বিষয় ছিল কণিক, যার ভিতরে আমরা সরল রেখা, বৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত সবকিছু আলোচনা করে ফেলছি। এখন আমরা একটা নির্দিষ্ট দিকে মোড় নেব। এখন আমরা একটা নির্দিষ্ট দিকে মোড় নেব, সেটা হলো পরাবৃত্তের মোড়। সেটা কিসের মোড়? পরাবৃত্তের মোড়, পরাবৃত্ত।
তো পরাবৃত্তের ক্ষেত্রে এর পরিমাণ কত ছিল বলেন? কি কারোই মনে নাই যে পরাবৃত্তের ক্ষেত্রে এর পরিমাণ কত ছিল? ওকে, হ্যাঁ, 1। ওয়েট, হ্যাঁ, পরাবৃত্তের মান ছিল 1। তাহলে যদি আমি একটু দেখি যে আমার মেইন জিনিসটা কি ছিল, এসপি ইকুয়াল টু ইপিএম। তাহলে ভাই শুধুমাত্র যদি এই ইকুয়েশন থেকে যদি শুধু ইর পরিমাণ যদি কম মানে কম বেশি করি বা পরিবর্তন করে দিই, তাহলে আমি এখান থেকে সব কিছু পাবো। ইর মান যদি আমি 1 করে দিই তাহলে পরে পরাবৃত্ত হবে। ইর মান যদি আমি 1 এর চাইতে বড় করে দিই তাহলে হবে অধিবৃত্ত। ইর মান যদি 1 এর চাইতে ছোট করে দিই তাহলে হবে উপবৃত্ত। ইর মান যদি 0 করে দিই তাহলে হবে বৃত্ত। ইর মান যদি আমি ইনফিনিটি করে দিই তাহলে হবে সরল রেখা। মানে এতক্ষণ পর্যন্ত বৃত্ত, সরল রেখা যত সমীকরণ পড়ছেন সবকিছু এটার ভিতরে লুকিয়ে আছে। এই যে লাইনটা দেখাইছি, সবাই কি বুঝছেন? হ্যাঁ, এর মানটা মনে রাখলে হয়ে যাবে। তার মানে এখন আমরা যেহেতু পরাবৃত্তর ভিতরে ঢুকছি, সুতরাং আমাদের ইর পরিমাণ কত? 1। তাহলে আমরা জিনিসটা কিভাবে লিখতে পারি? এসপি ইকুয়াল টু পিএম, এটা হলো আমাদের রিলেশন। কি বলেন? এসপি ইকুয়াল টু পিএম। তো যতক্ষণ পর্যন্ত পরাবৃত্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এসপি ইকুয়াল টু পিএম লিখলে কেউ কোনো প্রশ্ন করতে পারবেন না। কি বলেন? আর কেন প্রশ্ন করবেন না সেটা তো ক্লিয়ার। ওকে, এখন তাহলে আসেন একটু কাজ করি। সেটা কি, সাপোজ এটা ধরেন একটা রেখা, আমি কিন্তু কোনো এক্স অক্ষ অঙ্কন করতেছি না বা করিনি, এটা কিন্তু সবাই মাথায় রাখবেন। সাপোজ ধরেন এই যে দ্বিকাক্ষ, এটা একটা সরল রেখা। এই সরল রেখার সমীকরণ হলো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা ধরে নিলাম। এই যে উপকেন্দ্র, এটা ধরে নিলাম আমি আলফা কমা বিটা। এই যে চলমান বিন্দু সারা জীবন কি হয় বলেন? এক্স ওয়াই। আর এখান থেকে এইটুকুর দূরত্ব, এটা হলো এম। তাহলে আমার পরাবৃত্ত নির্ণয় করার জন্য সূত্র হলো এটা, এই যে রিলেশন হলো এটা। তাহলে আমি কি এখান থেকে এসপি বের করতে পারি? দেখেন তো এসপি, হ্যাঁ বের করতে পারি। কিভাবে? দূরত্বের সূত্র দিয়ে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার রুট ওভার ইকুয়াল টু, এবার আমাকে বের করতে হবে কি? পিএম। তাহলে পিএম কি আমরা বের করতে পারি কিভাবে? এই যে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব। তাহলে সূত্র কি? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার, এটা কেমন হয়? পরম মান। সবাই কি এখানে বুঝছেন বিষয়টা? তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, আপনারা এটাকে ক্যালকুলেশন করতে পারবেন। এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এটার পাশে যদি আমি উভয় পাশে বর্গ করে দিছি, তাহলে এইটা যদি নিচে আসে এটা তাহলে কোথায় চলে যাবে? এর সাথে গুণ হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এই পাশে কি হবে? এই পাশে আছে আমার এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এটা হলো কি? হোল স্কোয়ার। এই যে পুরো যে একটা ইকুয়েশনটা দেখতেছেন, এটা হলো, এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে একটা ইকুয়েশন বেরোবে। ওই ইকুয়েশনটা হলো পরাবৃত্তের সাধারণ সমীকরণ। ওই ইকুয়েশনটা হলো পরাবৃত্তের সাধারণ সমীকরণ। সবাই কি বুঝছি? তাহলে এখান থেকেই যদি আমি, এখানে দেখেন একটা ই ছিল, এখানেই যদি আমি ইটা রাখতাম, এটা ই তো এটার সাথে গুণ আকারে, এটাই তাহলে উপবৃত্ত, অধিবৃত্ত, সরল রেখা, বৃত্ত সবারই সাধারণ সমীকরণ। কিভাবে? এই যে ইর মান এখানে পরিবর্তন করে দেন, ইর মান 0 দেন সরল রেখা, ইর মান ইনফিনিটি দেন বৃত্ত। ঠিক আছে? এই ইর মান খালি এখানে পরিবর্তন করে দেন, তাহলে সবার সাধারণ সমীকরণটা এখান থেকে বেরোবে। আশা করি সবাই বুঝছেন। কি বলেন? তো মজার বিষয় হলো এখন পর্যন্ত আমি যেগুলো এই যে এখানে আপনাদেরকে যা বুঝাইলাম, এগুলো আপনাদের পড়তে হবে না। এগুলো কোনো কাজে নাই। এগুলো জাস্ট আমি আপনাদেরকে বুঝাইতেছি যে কণিকটা আসলে কিভাবে আসছে, কোথা থেকে আসছে, কিভাবে কি হয়, এগুলো পড়তে হবে না। এগুলো অ্যাডমিশনে আপনাকে তেমন কোনো উপকার দেবে না। সুতরাং এগুলো নিয়ে চাপ নেওয়ার দরকার নাই।
এখন পর্যন্ত আমি যা পড়াইছি তার থেকে আপনি জাস্ট ওই 5টা সেন্টেন্স মনে রাখবেন। এর মান যখন এত হয় তখন এটা এটা হয়, এটা এটা হয়। বুঝছি তো? এই পর্যন্ত সবাই বুঝছি? সবাই বুঝছেন তাই না? আশিক, ইকবাল ভাই, হাবিব ভাই, গুড। পারভিন, হ্যাঁ, এটাই মানে কণিক। কণিক তো আপনারা মনে হয় একবার হলেও তো মনে হয় চেষ্টা করছেন, পলিটেকনিক্যালে তো করছেন, যতটুকুই হোক অঙ্ক করছেন, করে তো পরীক্ষা দিয়েছেন নাকি, তাই না? হ্যাঁ, তো এটা কিন্তু আসলে অত ভালোভাবে বোঝেননি আমার মনে হয়। এই কারণ এটা অনেক অনেক জায়গায় অনেক পলিটেকনিক্যালে খালি করে নিও 2-3টা এরকম করেও শেষ করে দিছে। মানে কণিক অত ওইভাবে বুঝায় না। হ্যাঁ, ওইটাই। তো ওগুলোই আসে আর কি। তো এটা আমাদের দরকার নেই, আমাদের দরকার হলো পরাবৃত্তের একটা আদর্শ সমীকরণ। আমরা এখন পরাবৃত্তের একটা আদর্শ সমীকরণ বের করবো। কিভাবে বের করবো চলেন বের করে ফেলি। তো তার জন্য এখন আমাকে একটু বুদ্ধি করে কাজ করতে হবে, সেটা হলো এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। খেয়াল করেন, আমি কিন্তু মাত্র এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করলাম, ঠিক আছে? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আর পরাবৃত্তটা আঁকতেছি এভাবে। সরি, আচ্ছা, ভালো চিত্র অঙ্কন করার শেখার কি বুদ্ধি বলেন দেখি, চিত্র অঙ্কন করতে পারি না। এবারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এ, চলে গেছে আবার কোন। হুম, এত সুন্দর করে আঁকলাম, চলে গেল। দারুণ হয়েছিল ভাই, চলে গেছে। এবার আর ভালো হলো না তেমন, যাই হোক। ওহো, চলে যায় কে? ওকে, তাহলে আমাকে একটু বলেন আপনারা যে এই পরাবৃত্তটা যে আমি আঁকলাম, কিন্তু এটা কোন বিন্দু বলেন তো, এটা কোন বিন্দু? মূল বিন্দু। আর এটাকে আমরা কি বলছিলাম, শীর্ষ বলছিলাম তাই না? শীর্ষ, হ্যাঁ। আর এটার নাম কি ছিল বলেন তো? হ্যাঁ। আর এটা কি ছিল? এটা, এটা হলো উপকেন্দ্র, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু এখন এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের উপর যদি আমি এস নিই, তাহলে এটার স্থানাঙ্ক যে আলফা কমা জিরো হবে, এতে তো কারো কোনো সন্দেহ নাই, কি বলেন? আর এইটা ধরেন এইটুকুর দূরত্ব যদি এ হয়, এইটুকুর দূরত্ব যদি এ হয়, খেয়াল করে দেখেন, চলমান কোনো বিন্দুতে, চলমান বিন্দু তো এই মূল বিন্দুটাও হতে পারে তাই না? চলমান বিন্দু, এটা এটা এই কার্ভটাই তো এদিক দিয়ে চলমান গেছে। চলমান বিন্দু তো মূল বিন্দু হইতে পারে। এই শীর্ষটি ডিনোট করে এ দ্বারা। আর এটা এটা যেটা এ করছে, এটা তো দেখেন এই চলমান বিন্দু থেকে অক্ষের দূরত্ব, উপকেন্দ্রের দূরত্ব, চলমান বিন্দু থেকে এই যে দিকাক্ষের দূরত্ব, এই দুইটা দূরত্ব সমান হয়েছিলই বলে তো ইর মান 1 হয়েছিল, কি বলেন? তার মানে এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখবো, এইটুকুর দূরত্ব যতটুকু, মানে মূল বিন্দু থেকে দিকাক্ষর দূরত্ব যতটুকু, মূল বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব ঠিক ততটুকু, কার ক্ষেত্রে? পরাবৃত্তর ক্ষেত্রে। বুঝতে পারছি? সেই দূরত্বটাকে যদি আমি এ ধরে নিই, সেই দূরত্বটাকে যদি আমি এ ধরে নিই, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা আমি কি লিখতে পারি? এই বিন্দুর স্থানাঙ্কটা, হ্যাঁ, ভেরি গুড। এটার নাম কি দিয়েছিলাম? এস। আর স্থানাঙ্কটা কি হবে? এ কমা জিরো। কেউ আমাকে একটু বলতে পারবেন যে এইটার সমীকরণ কি হবে দ্বিকাক্ষের? এক্স ইকুয়াল টু এ, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু এ। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, খেয়াল করেন, এটা হলো ওয়াই অক্ষ, এ ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু এ। এই এ কতটুকু? যতটুকু এইদিকে আসছে, যতটুকু এইদিকে আসছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত দেখেন? এ কমা জিরো। ওকে, এ কমা জিরো। এ পর্যন্ত কি ক্লিয়ার? এখান থেকে একটা শর্টকাট মনে রাখবেন, একটা শর্টকাট মনে রাখবেন, সেটা কি, যে বিন্দুতে যদি কোনো অক্ষের উপর সমান্তরাল যদি
রেখার সমীকরণ দেওয়া থাকে, সমান্তরাল কোনো রেখা যদি হয়, সেই রেখার উপরে যদি কোনো বিন্দু থাকে, তাহলে যেই মানটা দেওয়া আছে সেটাই সেই রেখার সমীকরণ। আমি আবার বলতেছি, রেখাটা যদি হয় সমান্তরাল, রেখাটা যদি হয় সমান্তরাল এবং ওই রেখার উপরে যদি কোনো বিন্দু দেওয়া থাকে, তাহলে ওই বিন্দুতে যেই মানটা দেওয়া আছে সেটাই হলো ওই রেখার সমীকরণ। যেমন যেমন এটা হলো y অক্ষের সমান্তরাল, এই বিন্দুর স্থানাঙ্ক হলো a,0, এখানে মান কার দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এটা কে, কার মান, x এর মান, সুতরাং x ইকুয়াল টু a, ওটাই ওটার সমীকরণ। আমরা আর কোনো টেনশন, মানে আমরা আর কোনো ক্যালকুলেশন করব না যে কে কার সমান্তরাল, এ হয়েছে ওই হয়েছে, এগুলো আমার জানার দরকার নেই। আমি কি বুঝাইতে পারছি? যেমন ধরেন, মনে করেন এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তো এটা এটা মনে করেন যে এটার উপরে একটা বিন্দু দেওয়া আছে, মনে করেন যে 0,4, অথবা মনে করেন যে 2,4, 2,4। এখন কথা হলো, এটা কি, এটা এক্স অক্ষের কি সমান্তরাল না? কি বলেন? এক্স অক্ষের এক্স অক্ষের সমান্তরাল রেখা কেমন হয়? ওয়াই ইকুয়াল টু বি হয় নাকি? তাহলে এখানে ওয়াই এর মান কত, 4, তাহলে আমি খালি লিখে দেবো ওয়াই ইকুয়াল টু 4, আমার কোনো চিন্তা ভাবনা নাই। আমি যদি এই বিন্দুতেই যদি আমি এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ বের করতাম, তাহলে দেখেন এখানে ওয়াই অক্ষের যে সমান্তরাল রেখাটা সেটা কি এক্স ইকুয়াল টু এ, সেই সমীকরণ না? এই বিন্দুতে এক্স এর মান কত, 2, তাহলে আমি কি লিখে দিতে পারি না এক্স ইকুয়াল টু, এটাই হলো এটার সমীকরণ। কি বলেন? তার মানে আমরা যদি বিন্দু পেয়ে যাই ওই বিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বের করা আমাদের কাছে কোনো ব্যাপার না। এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই এর মান, ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স এর মান। ক্লিয়ার কিনা বলেন? ওফ, ভেরি গুড। আজকে একটু পেশাল পারা লাগতেছে, বেশি পানি নিয়ে বসা লাগতো কিন্তু ভুলে গেছি। ঠিক আছে, তাহলে এই বিষয়টা থাক, চলেন এদিকে। এখন এই যে মূল বিন্দু যখন 0,0 হলো, এই চিত্রর জন্য যদি আমি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করি, আমরা কি জানি, এস পি ইকুয়াল টু পি এম। এসপিটা কতটুকু? এই যে এসপি, এই যে এখন এটাই তো উপরের বিন্দু, এটাই হলো আমার কত, আহ, খেয়াল করেন, পিটা আমার এখানে আছে, পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই। এখান থেকে এখানকার দূরত্ব, এখান থেকে এখানকার দূরত্ব কি সমান, এসপি ইকুয়াল টু পিএম। তাহলে এসপি যদি আমি বের করি, তাহলে আমার কি হয়, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার রুট ওভার ইকুয়াল টু, এই পি এম এখান থেকে এই যে এটার দূরত্ব, এই রেখার সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা কি, এক্স মাইনাস এ কমা 0। একটা বিন্দু থেকে একটা রেখার যদি দূরত্ব বের করতে চাই, তাহলে সেটা কি, দূরত্বটা কি হয়, ওই সমীকরণ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স এর সহগ হোল স্কোয়ার ওয়াই এর সহগ হোল স্কোয়ার রুট ওভার। সব কি বুঝলেন? এ পর্যন্ত বুঝলেন? সূত্র, দূরত্বের সূত্র আর দূরত্বের সূত্রের হিসাব শুধু। তো এখন তাহলে চলুন ক্যালকুলেশন করি। এই জায়গায় যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই রুটটা যদি চলে আসে তাহলে এখানে কি হয়ে যাবে, বর্গ হয়ে যাবে, নিচে তো 1 হয়। এখানে এক্স মাইনাস এ হোল স্কোয়ার যদি করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার। কি বলেন, ঠিকঠাক আছে তো? এখন যদি ভাই এই যে দেখেন 2ax এ স্কোয়ার আর এ স্কোয়ার যদি কেটে দিই, তাহলে থাকে কি একটু দেখেন তো, থাকে হলো, আচ্ছা আমি কি ভুল কাটলাম? আচ্ছা এখানে একটু মিস্টেক করছি ভাই, দেখেন এখানে তো, এটা তো এর বাম দিকে, মানে এই বাম দিকে এখানে স্থানাঙ্ক লেখার সময় তো আমাকে -a,0 লিখতে হবে। আপনারা কি বলেন? এটা তো স্থানাঙ্ক এদিকে না, এটা তো এদিকে এক্স এর মানটা কি নেগেটিভ, তাহলে স্থানাঙ্ক -a,0, তাহলে এটার সামনে হবে মাইনাস, আর ওটার সামনে মাইনাস হলে এই জায়গাটায় হবে প্লাস, আর ওই জায়গাটায় প্লাস হলে এই জায়গায় হবে প্লাস। আর প্লাসের সূত্র লিখলে হবে এটা এক্স স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এটা কাটা যাবে না, এইটা কাটা, রে ভাই যাবে না। তাহলে আমার থাকে কি দেখেন,
এই যে এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল। এই পাশে কি থাকে? এই পাশে হলো থাকে ওয়াই স্কোয়ার। আর এই মাইনাস টু এক্স যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি হয়? ফোর এ এক্স। এতদিন যারা কণিক জীবনে একবারও করছেন, বুঝে করেন আর না বুঝে করেন, তাদের আর কিছু পরিচিত মনে হোক না না হোক, এই লাইনটা পরিচিত মনে হয়েছে। y square equal to 4ax, y square equal to 4ax, ক্লিয়ার? তো এটা আসলে জিনিসটা এরকম না, এই জিনিসটা আসলে অরিজিনাল হবে এরকম, y মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax মাইনাস পি। এটা হলো আমার অরিজিনাল জিনিস। এখন আমি যদি আপনাকে বলি এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনটা যদি কম্পেয়ার করতে বলি, তাহলে পি এবং কিউ এর মান কত বলেন দেখি? পি এবং কিউ এর মান কত? পি এবং কিউ এর মান কত? শুধু জিরো হইতে যাবে কেন? জিরো জিরো। যাই হোক, যেভাবে বলেন, পি এবং কিউ এর মান হলো জিরো। তো দেখেন, এই পি এবং কিউ এদের মান হলো কত? জিরো জিরো। আপনি চিত্র দেখেন তো, এই জায়গায় কোন জায়গার মান জিরো জিরো? বলেন বলেন, কোন জায়গার মান জিরো জিরো? মূল বিন্দুর মান জিরো জিরো, কিন্তু ওই মূল বিন্দুটাতে আপনার পরাবৃত্তের কি অবস্থান করতেছে? পরিচয় কি? এটা পরাবৃত্তের কে? এটা পরাবৃত্তর কে? শীর্ষবিন্দু, 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 শীর্ষবিন্দু। তার মানে এই পি এবং কিউ এর একটা পরিচয় আছে। কি পরিচয় বলেন? শীর্ষবিন্দু হলো শীর্ষবিন্দু হলো পি আর কিউ। এই পর্যন্ত কি? এটা হলো আমাদের পরাবৃত্তের আদর্শ সমীকরণ, আদর্শ সমীকরণ। পরাবৃত্তের এটা হলো আদর্শ সমীকরণ, যেখানে এটা হলো মূল বিন্দু থেকে যতটুকু দ্বিকাক্ষ, মূল বিন্দু থেকে যতটুকু উপকেন্দ্র, সেটা হলো এর পরিমাণ। পি আর কিউ কি? পি আর কিউটা হলো শীর্ষবিন্দু। আর এক্স এবং ওয়াই কি? এক্স এবং ওয়াই হলো চলমান বিন্দু। প্রত্যেকটার পরিচয় কি আমরা পেয়ে গেছি? ওকে। তো এইরকম সমীকরণ বানানোর জন্য আমরা কিন্তু নিজেদের মতো করে, খেয়াল করেন, এইরকম সমীকরণ বানানোর জন্য আমরা কিন্তু নিজেদের মতো করে একটু চিত্র বানাই নিছিলাম একটা। সেটা কি খেয়াল করছেন? যে এই চিত্রটা নিজেদের মতো করে বানাই নিছিলাম। বুঝছি। কথা বলেন না আপনারা, ভাল লাগে না। এরকম করলে কিন্তু বিরক্ত লাগে। আপনি না বুঝলে বলবেন বুঝিনি, আমি আবার কথা বলবো। কিন্তু আমি প্রশ্ন করতেছি, ৮-৯ জন মানুষ একেবারে চুপ, মানে মানে একেবারে পিন ড্রপ চুপ হয়ে আছেন সবাই। কথা বলবেন। না বুঝলে আপনি বলবেন বুঝিনি। তাহলে আমি বসে থাকবো না, আমি আপনাকে বুঝাবো। আমার কাম তো বুঝানো, আপনার কাম বোঝা। বসে থাকলে কাম হবে? বসে থাকলে তো কিয়ামত পর্যন্ত শুধু বসে থাকতেই যাবে। আমি যেটা বলছি আপনারা সেটা কি বুঝছেন? এরকম চিত্র বানানোর জন্য এই চিত্রটা যে আগে দাগায় নিছি, সেটাকে আপনি একটু খেয়াল করেননি কেউ? যে এরকম চিত্র ইচ্ছা করে এক্স অক্ষ আঁকলাম, ইচ্ছা করে ওয়াই অক্ষ আঁকলাম, মূল বিন্দুতে এটা শীর্ষবিন্দু দিলাম, এটা চিত্রটা রেডি করে নিয়ে তারপরে আমি এখানে ক্যালকুলেশনে গেলাম না? এটাই তো আমি আপনাকে বলতেছি, যে এটা পাওয়ার জন্য আমি চিত্রটাকে এরকম দাগাই ফেলছি। এরকম চিত্র যদি না দাগায়, চিত্রটারে যদি এরকম রাখতাম আপনি, আর আমি কিন্তু যদি বলতাম যে এই চিত্র থেকে ওই ইকুয়েশন বের করেন, আপনি সারা জীবনে বের করতে পারতেন? এই চিত্র থেকে যদি বের করতে বলতাম? তো আমি তো সেটাই বলতেছি, যে চিত্র থেকে ইকুয়েশন পাইলাম। এটা কি সবাই বুঝছেন? হ্যাঁ, কথা বলবেন। কথা না বললে আমার অনেক বিরক্ত লাগে। কথা বলবেন, আমি যখন প্রশ্ন করব কথা বলবেন। তো যাই হোক, এই চিত্র থেকে ইকুয়েশন বের করে এটা আমাদের খুব একটা কাজে দিবে না অঙ্কের ক্ষেত্রে। আমাদের কাজটা উল্টা দিকে করতে হবে। উল্টা দিকে কি? আমাদের চিত্র থেকে, ও আরেকটা কথা বলে রাখি, এই ইকুয়েশনটা এরকম দেখতেছেন, এই ইকুয়েশনটা কিন্তু এরকমও হইতে পারে। মনে করেন এক্স মাইনাস পি হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস কিউ, এরকমও হতে পারে চিত্রটা। তো কখন কিরকম হবে এটা তো আমরা দেখবই, সেটা ব্যাপার না।
আপনারা আপাতত এরকম করে মনে রাখেন, বাকিটুকু পরে দেখবো আমরা। এবার আমরা একটা কাজ করব, কাজটা করব উল্টা দিকে। কেমন উল্টা দিকে? যে আমাদের ইকুয়েশন দেওয়া থাকবে এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটাই দেওয়া আছে। এখন আমাকে চিত্র আঁকাইতে হবে ইকুয়েশন থেকে চিত্র। এর আগে আমরা কাজ করছি চিত্র থেকে ইকুয়েশন, আর এখন আমাদের কাজ করতে হবে ইকুয়েশন থেকে চিত্র। সবাই কি বুঝতে পারছি? তো চিত্র আঁকানোর দেখেন, এটাই কিন্তু এই যে এখন থেকে কিন্তু ডুয়েট অ্যাডমিশনের পড়াশোনা শুরু হইতেছে। মানে ঠিক এই জায়গা থেকে, এই যে 55 মিনিট সাথে 56 মিনিট কথা বলছি, এরপরে মাত্র এখন আমাদের কণিকের পড়ালেখা শুরু হলো, যেখান থেকে প্রশ্ন ডুয়েটে আসতে পারে, আসার মতো প্রশ্নর জায়গাত মাত্র আসলাম এতক্ষণ পেশাল করার পরে। এখান থেকে চিত্র আঁকতে হবে, চিত্র আঁকার কৌশল বলে দিতেছি। এই জিনিসটাকে প্রথমে সাধারণ সমীকরণের, আদর্শ সমীকরণের মতো বানাইতে হবে। তো এখানে যেহেতু কিছুই নাই, তারপরেও আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি। লিখতে পারি না এটা? তাহলে এটা যদি আমরা লিখতে পারি, তাহলে আমাদের কি পেয়ে গেছি বলেন? হ্যাঁ, শীর্ষবিন্দু পেয়ে গেছি। আপনি যদি পরাবৃত্তের ইকুয়েশন থেকে যদি চিত্র অঙ্কন করতে চান, তাহলে কোনো উপায় নাই গোলাম হোসেন, আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো শীর্ষবিন্দু আগে বের করে নিতে হবে। শীর্ষবিন্দু বের না করা পর্যন্ত আপনি কোনো চিত্র অঙ্কন করতে পারবেন না। শীর্ষবিন্দু বের করে নিতে হবে। শীর্ষবিন্দু বের করে নেওয়ার পদ্ধতি কি? এখন যেটা বললাম সেটা হলো শীর্ষবিন্দু বের করে নেওয়ার পদ্ধতি। ওই রকম ভাবে ইকুয়েশনকে বানাইতে হবে। ওই রকম করে ইকুয়েশন বানাইলে পি আর কিউ এর যে মানটা পাবেন সেটা হলো তার শীর্ষবিন্দু। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো মনে রাখবেন যে এক্স এ পাশে থাকে আর ও পাশে থাক, যেখানেই থাক না কেন এক্স এর সাথে যেটা আছে সেটা সবসময় পি, আর ওয়াই এর সাথে যেটা থাকবে সেটা সবসময় কিউ। মনে থাকবে? ওকে, একটা কাজ আমরা করে ফেললাম। এরপরে আমাদের কাজ কি দেখেন, আসেন চিত্র আঁকবো আমরা। চিত্র এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। খেয়াল করেন, তো প্রথমে আমরা কি বুঝে গেলাম যে আমার পরাবৃত্তের শীর্ষটা হবে এই জায়গায়। এটা তো আমাদের কাছে কনফার্ম, কি বলেন? আমার পরাবৃত্তের শীর্ষটা এই জায়গায়, এটা কনফার্ম না? দেখেন, এখন যদি অক্ষ বরাবরও আমি যদি পরাবৃত্ত অঙ্কন করি, অক্ষ বরাবরও যদি পরাবৃত্ত অঙ্কন করি, তাহলে কয়টা পরাবৃত্ত অঙ্কন করা যায় দেখেন তো? অক্ষ বরাবর অঙ্কন করলেও 4টা পরাবৃত্ত অঙ্কন করা যাবে, তাই না? কিন্তু আমার পরাবৃত্ত হবে কয়টা বলেন তো? আমার ইকুয়েশনটা কয়টা আর পরাবৃত্ত হবে কয়টা? পরাবৃত্ত হবে একটা। তাহলে কিভাবে আঁকবো আসেন। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তাহলে প্রথমে আমি বুঝে গেলাম যে এটার শীর্ষবিন্দু 0 0। 2 নম্বর কাজ হলো আমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যেটা কোন দিকে হবে। এটা এক্স অক্ষের দিকে হবে না এটা ওয়াই অক্ষের দিকে হবে, এটা এক্স অক্ষের দিকে হবে না এটা ওয়াই অক্ষের দিকে হবে, সেই সিদ্ধান্ত আমাকে নিতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে সমীকরণে যাইতে হবে। সমীকরণে গিয়ে দেখতে হবে যেটার উপরে হোল স্কোয়ার নাই, যেটা লিনিয়ার, এক্স এবং ওয়াই এর ভিতরে যেটার উপরে হোল স্কোয়ার নাই, যেটা লিনিয়ার, তার দিকে পরাবৃত্তটা হা করে থাকবে। খেয়াল করেন, এখানে এখানে দেখেন তো, এখানে লিনিয়ার কে? তাহলে পরাবৃত্ত কার দিকে হা করবে বলেন? এক্স অক্ষের দিকে পরাবৃত্ত হা করবে। কিন্তু ভাই সমস্যাটা তো আরেকটা, সমস্যা হলো এক্স অক্ষের দিক তো আবার দুইটা, একটা হলো পজিটিভের দিকে, একটা হলো নেগেটিভের দিকে। দুই দিকে হবে না একদিকে হবে? একদিকে হবে। তাহলে সেটা হলো আমার 3 নম্বর সিদ্ধান্ত। এইটা দেখার জন্য আমাকে আবার এই ইকুয়েশনে আসতে হবে, এসে এই জায়গাটা চেক করে দেখতে হবে যে এই যে -4a, এই 4a চেক করে দেখতে হবে যে এই 4 এর সামনে এখানে মাইনাস আছে না যদি প্লাস আছে। যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের দিকে হা করে থাকবে, যদি প্লাস থাকে তাহলে প্লাসের দিকে হা করে থাকবে। তাহলে আপনারা বলেন এর সামনে প্লাস না মাইনাস? তার মানে আমি বুঝে গেলাম যে আমার পরাবৃত্তটা এক্স অক্ষের দিকে প্লাসের দিকে হা করবে। এই যে হা করলো, আর এই দিকে হা করলে তার পেটের ভিতর থাকে হলো
পেটের ভিতরে থাকে হলো উপকেন্দ্র এবং ঠিক তার পিছনে থাকে কি দ্বিকাক্ষ এবং এখান থেকে এখানকার পরিমাণ এ আর এখান থেকে এখানকার পরিমাণ হলো এ। যদি আপনি এইটুকু কাজ করতে পারেন তাহলে আপনি সব মোটামুটি পরাবৃত্তর যা যা নির্ণয় করা দরকার সব কিছু বের করতে পারবেন। এখন কথা হলো এটা কিভাবে বের করবেন। এ বের করবেন হলো এই যে এইরকম বানানোর পরে ইকুয়েশনটাকে আদর্শ ইকুয়েশন বানানোর পরে এই জায়গাটুকু বাদে ঠিক এই জায়গাটুকুকে যেই মানটা থাকবে তাকে যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে এর মান পাবো। এখানে যে মানটাই থাকুক তাকে যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে এর মান পাবো। যেমন ধরেন ওখানে 10 আছে, তাহলে যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে কত হয় 2.5। এটা হলো এর মান। এই জায়গাটাতে কখনো মাস্টারি করবেন না, এই জায়গাতে যেভাবে বলতেছি সেভাবে হিসাব করবেন। এখানে যে মানটা পাবেন তাকে 4 দ্বারা ভাগ করবেন তাহলে এর মান পেয়ে যাবেন। আর আপনি যদি এর মান পেয়ে যান তাহলে অনেক কাজ কাম আমাদের এখানে শেষ হয়ে যাবে। সবাই কি বুঝছেন এ পর্যন্ত? আসেন। ও মারে, উফ, কনিক কি বোঝা যাইতেছে ভাই না কঠিন লাগতেছে নাকি? ওকে, ঠিক আছে। আবার ধরেন এরকম একটা জিনিস মনে করেন যে এক্স স্কোয়ার ইকুয়াল টু মনে করেন 3y, বাস এটা প্লাস 4, 4 না, এখানে 12 লিখি, 12। এটা মনে করেন একটা ইকুয়েশন, আমি চিত্র অঙ্কন করব। তাহলে চলেন কাজ করে ফেলি। এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, এই জায়গায় যদি 3 কমন নেই তাহলে ওয়াই প্লাস 4। আর এক লাইন যদি ক্যালকুলেশন করি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 3 ওয়াই মাইনাস -4, এটা সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারেন এখানে। এই যে একটু ভালো করে খেয়াল করে দেখেন আমি কি ভাই আদর্শ সমীকরণের মতো বানাইতে পারছি? বলেন পি আর কিউ এর মান কত? -4। যখন শীর্ষবিন্দু পেয়ে গেছি তখন চিত্র আঁকানো আমার কাছে কোনো ব্যাপার না। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, কোনো ব্যাপার না। শীর্ষ কোথায়? 0 -4-এ। চলেন ওই জায়গায় যাই। 0 -4 কোথায়? 1 2 3 4, এই জায়গাটাই হলো -4। তাহলে এইখানে হবে আমার পরাবৃত্তের শীর্ষ। আপনি কি করবেন, যে জায়গায় শীর্ষ যাবে সেখানে আগে অক্ষ অঙ্কন করে নেবেন। এই যেটা হলো পরাবৃত্তের অক্ষ, আর খাড়া দিকে তো এইটাই হবে, ওইটাই যেটা আছে সেটাই, কোনো প্রবলেম নাই। তাহলে এই জায়গা থেকে এখন আপনাকে পরাবৃত্ত অঙ্কন করতে হবে। পরাবৃত্তটা হবে কার দিকে? পরাবৃত্তটা হবে ওয়াই এর দিকে। পরাবৃত্তটা ওয়াই এর কোন দিকে হবে? পজিটিভ দিকে। তাহলে চলেন এই যে এই বিন্দুতে পরাবৃত্তটা হবে ওয়াই এর দিকে, কোন দিকে? পজিটিভ দিকে। তাহলে এই যে এটা হলো আমার চিত্র, এর পেটের ভিতরে হলো উপকেন্দ্র আর পিছনে হলো দ্বিকাক্ষ। বুঝছি চিত্র? ভেরি গুড। আবার ধরেন ওয়াই ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 ওয়াই প্লাস 10। এটা থেকে মনে করেন ইকুয়েশন বানাবো আমরা। এটা থেকে পরাবৃত্তের সমীকরণ বানাবো। তাহলে এটাকে আগে বানাই নিন। ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, এই জায়গাতে ওয়াই কে ফ্রি করে নিতে হবে, -2, তাহলে ওয়াই -5। তাহলে পি আর কিউ এর মান কত বলেন? সবাই যে ভুল বলতেছেন সেটা কি বুঝতে পারতেছেন? কেন, আমার আদর্শ সমীকরণেও তো ওই মাইনাসই ছিল, সেখানে তো আমি পি কিউ ধরছিলাম। এখানে কি প্লাস ছিল আমার সমীকরণে? না, মাইনাসই ছিল। মাইনাস থাকলেই ওটা 5, মাইনাস থাকলেই 3, যদি প্লাস থাকতো তাহলে -3 হইতো, যদি প্লাস থাকতো তাহলে -5 হইতো। বুঝাইতে পারছি? এবার চিত্র, এটা এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এবার চিত্র, ওকে। এবার তাহলে আমার কাজ কি? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কোথায়? 5 3, 5 3, 1 2 3 4 5, 3 1 2 3, এইরকম জায়গাতে আমার পরাবৃত্ত হবে। তো ওই জায়গাতে আমি কি করে নেব? আগে অক্ষ অঙ্কন করে নেব, অক্ষ। আর এইরকম জায়গাতে আগে অক্ষ অঙ্কন করে নেব। এখন এই জায়গাতে পরাবৃত্ত হবে। পরাবৃত্তটা কার দিকে হবে? এক্স এর দিকে। এক্স এর কোন দিকে বলেন? ও
উপরে আমি এক্স লিখছিলাম না এক জায়গায়, ও সরি সরি সরি, আচ্ছা এটা এক্স বানাই দেন, এটা এক্স বানাই দেন, এটা এক্স বানাই দেন, দুইটা তো জীবনেও থাকবে না। আচ্ছা এক্স এর মান না না, এটা ওয়াই বানাইতে হবে, কেননা আমরা পির মান ধরছি কত 5, তাহলে এটাই আমার এক্স। আচ্ছা এটা ওয়াই ধরেন আর এটা এক্স ধরেন, এটা এক্স, এটা এক্স আর এটা ওয়াই ধরেন। তাহলে আসেন, সমস্যা নাই। তাহলে শীর্ষবিন্দু এটা হলো, এবং এটা কার দিয়ে লিনিয়ার কে এক্স, এক্স এর দিকে হবে, এক্স এর কোন দিকে হবে, এই যে এক্স এর নেগেটিভ দিকে হবে। তাহলে এই জায়গাতে আপনার কলমটা বসান, এক্স এর নেগেটিভ কোন দিকে, এক্স এর নেগেটিভ হলো এই দিকে, এর পেটের ভিতরে থাকবে পরাবৃত্ত উপকেন্দ্র, আর বাইরে হবে দ্বিকাক্ষ। চিত্র কি সবাই আঁকাইতে পারবো? আজকে আমাদের এইরকম ক্লাস, এটা এ পর্যন্তই আজকে আমাদের ক্লাস। আপনাদের কাজ হলো 10টা চিত্র অঙ্কন করা, নিজে নিজে এরকম ইকুয়েশন নেবেন, 10টা চিত্র অঙ্কন করবেন, আমাদের গ্রুপে পোস্ট করবেন, প্রত্যেকেই প্রত্যেকের চিত্র দেখে 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 ভুল বের করবেন। এটা হলো আপনাদের কাজ। পরাবৃত্ত যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, আপনার মনে করেন যে মানে ছাত্র ছাত্রত্বের স্টাইল কিন্তু বেড়ে যাবে। কারণ এই পরাবৃত্ত মনে করেন যে পরাবৃত্ত না, শুধু সরি কণিক, এই কণিকে মনে করেন যে কাজের মতো কাজ লোক খুব কম আছে, মানে এখানে কাজের কাজ, কণিকে কাজের স্টুডেন্ট খুব কম, 2-4টা অঙ্ক পারি ওইটাই ভিন্ন বিষয়। সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু ব্যবধান তৈরি করে দিবে, আর আপনার ভিতরে কিন্তু একটা ভালো স্টুডেন্ট ভাব আসবে, এই ভাবটা কিন্তু দরকার আছে। সুতরাং সবাই একটু ভালো করে প্র্যাকটিস করবেন, কি বলেন? ওকে, কেউ কিছু বলবেন? আজকে এ পর্যন্তই থাকবে। কেউ কিছু বললে বলেন, না হলে শেষ করে